এলাকাটা, পিএন জাংশন এবং ডিপ্লেশন লেয়ার ও বিভব প্রাচীর। এখানে পিএন জাংশনের কার্যক্রমটা কিন্তু পরে আছে, ঠিক আছে। তারপরেও এখানে যেহেতু শুরুতে বিষয়টা লেখা আছে আমি তাই এটি দিচ্ছি, এটির বিস্তারিত কার্যক্রম তুমি পরে শিখতে পারবে আর কি। পি টাইপ আর এন টাইপ পদার্থকে বিশেষ প্রক্রিয়ায় যদি এটি উচ্চ তাপে সুনিয়ন্ত্রিতভাবে এটিকে সংযুক্ত করা হয় তাহলে যে বিশেষ ধরনের সংযুক্তি তৈরি হয় সেটি হলো পিএন জাংশন। আমরা জাংশন কনজাংশন শব্দটার সাথে পরিচিত আছি, যার মাধ্যমে সাধারণত এক বা একাধিক শব্দ অথবা বাক্যাংশগুলোকে সংযুক্ত করা হয়। তো এখানে ঠিক তেমনি এখানে পি টাইপ এবং এন টাইপকে সংযুক্ত করছে বিধায় এটিকে পিএন জাংশন বলা হয়। এখন জাংশন যেখানে তৈরি হয় সেখানে একটা ডিপ্লেশন লেয়ার বলে একটি বিষয় তৈরি হয়, তারপরে বিভববাদ প্রাচীর বলে একটি কিছু তৈরি হয়। ডিপ্লেশন লেয়ারটি কি এটা মনে হয় বোঝা দরকার। এটির জন্য আমাদের সম্মুখী বা বিপরীতমুখী ঝোঁক অপশনটা এখানে কিন্তু আছে, এটি আমাদের একটু দেখতে হবে। তো তাহলে এখানে তুমি দেখো ছবিটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না আর কি। তারপর আমি আপাতত খালি ডিপ্লেশন লেয়ার আর বিভব প্রাচীরটা বুঝাচ্ছি, কিন্তু পরে এই ছবি দেখে পুরো বিষয়টা হয়তো আরো ক্লিয়ার করতে পারবো। এটা হলো ডিপ্লেশন লেয়ার বলতে এরকম একটা লেয়ার বোঝানো হয় যে লেয়ারটা দুই পি টাইপ এবং এন টাইপের মাঝখানে তৈরি হয়ে সেটি বিদ্যুৎ চলাচলের ওপর একটি নিয়ামক হিসেবে কাজ করে। আবারও বলতেছি, বিভববাদ প্রাচীর বলে এমন একটা প্রাচীর আমরা এখানে দেখাচ্ছি যেটি তোমার এটি এই পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহটা সে কন্ট্রোল করবে, ওই প্রাচীরটা। যেমন ধরো আমি যদি কথার ছলে বলি যে আমরা যখন সারা মাঠে বাউন্ডারি দিয়ে একটা গেট করি, তো সারা মাঠের দর্শক কিন্তু তখন ওই গেট দিয়ে ঢোকে, গেট দিয়ে বের হয়, তাহলে গেটটা কি একটা নিয়ন্ত্রক না? এই বিভব বারটাও কিন্তু এর মধ্য দিয়ে যে ইলেকট্রন কি পরিমাণ প্রবাহিত হবে, কি পরিমাণ আদান প্রদান ঘটবে সেটির নিয়ন্ত্রক হয় এই বিভব বার। সাপোজ এই বিভব বাদে যদি বিভব বাড়ানো হয় তাহলে হয়তো প্রবাহ কমে যায়, বিভব কমানো হলে প্রবাহ বেড়ে যায়। তার মানে এখানকার বিভব বৃদ্ধির সাথে এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহের একটি সম্পর্ক আছে। এখানে বিভব প্রাচীর কথাটা কেন বলা হয়েছে? আসলে প্রাচীর মানে হলো দেয়াল, অর্থাৎ এখানে যে বিভবটা দেওয়া হয় সেটি বিদ্যুৎ চলাচলের ক্ষেত্রে একটি দেয়াল হিসেবে কাজ করে, মানে কখনো বাধা দেয়, কখনো দেয়ালটি একটু মানে কম বাধা দেয়, এরকম বেশি বাধা দেয়, কখনো কম বাধা দেয়। এই বাধা দেওয়ার ব্যাপারটা আছে বলেই এখানে বিভব প্রাচীর বলা হয়েছে। ডিপ্লেশন লেয়ারটা কেন বলা হয়েছে? ডিপ্লেশন লেয়ার তাকেই বলা হয় যে এলাকায় চার্জ গুলো নানাভাবে ছড়িয়ে পড়ে একটা বিশেষ ধরনের তোমার বন্টিত এলাকা তৈরি করে, চার্জ গুলো ছড়িয়ে পড়ে, সেটার নাম হলো ডিপ্লেশন লেয়ার। তো ডিপ্লেশন লেয়ারে কি ঘটে? ডিপ্লেশন লেয়ারে সাধারণত পাশাপাশি বিপরীত চার্জ গুলো অবস্থান করে, সেটি ওই সিস্টেমের উপরে তার একটা বিশেষ নিয়ামকের ভূমিকায় সে অবতীর্ণ হয়। এ ধরনের ঘটনা ঘটলে তখন সেটিকে ডিপ্লেশন লেয়ার হিসেবে ধরা হয়। তা আমরা ডিপ্লেশন লেয়ার এবং বিভববাদ নিয়ে এটি পরবর্তী যে ছবিটা দেওয়া আছে সেখানে হয়তো ইনশাল্লাহ দেখবো। তবে এই ছবিটাতে আমি সন্তুষ্ট না, এই ছবিটা আরো মানে একটু ভালো এবং যৌক্তিক মানের হওয়া দরকার। তা আমি এটি দেখাচ্ছি তোমার একটু ইয়েতে দেয়, বোর্ড শেয়ার করে দেখাচ্ছি। জি স্যার।
পিএন জাংশনটা এই জায়গায় তৈরি হলো। আমি পি টাইপ এবং এন টাইপ দুটো নাম দিয়ে দিচ্ছি। ধরো এটি হলো পি টাইপ, এটি হলো এন টাইপ। তাহলে পি টাইপে কি থাকবে? হোল থাকবে। কখনোই যান কোনো স্যারের বিবরণে বা লেখায় যান ভুলো না পি টাইপে প্লাস থাকবি, একেবারে ওই স্যারও অপমান করবি, প্লাস তুমি যদি খাতায় লেখো একবার জিরো দিয়ে দিবি। সেটাই তো। হ্যাঁ। আর এখানে যেটা থাকবে সেটা হলো বন্ধন সৃষ্টি হওয়ার পর যে বাড়তি ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন, সেগুলো থাকবে। তো এখন এই যে মাঝখানে একটা এরিয়া থাকলো, এই এরিয়াতে কি ঘটবে? প্রথমে কিন্তু এখানে প্লাসই ছিল, প্রথম দিকে এখানে প্লাস মানে ওই হোল ছিল, ঠিক আছে? তাহলে এই যে হোল এখানে ছিল আর এখানে কিন্তু মাইনাস ছিল। এখানে মাইনাস ছিল। তো এখানে কি ঘটলো? এখানে কি ঘটলো? এখানে কিন্তু এখানে ঘটলো হলো এই এই যে মাইনাস অর্থাৎ ইলেকট্রন যেটা মুক্ত অবস্থায় আছে তারা এই পাশে পার হয়েছে। পার হওয়ার পরে এই হোলগুলো তখন নাই হয়ে গেছে, হোলগুলো নাই। তাহলে কিছু ইলেকট্রন গুলো নাই হয়ে গেছে। এমনকি ধরো দুই পাশের ইলেকট্রন, একবারে দুই পাশের মানে যে কয়টা এ পাশে হোল নাই হয়ে গেছে এ পাশে সে কয়টা ইলেকট্রন কিন্তু সেগুলো নাই হয়ে গেছে, ঠিক আছে? তো এখন বিষয়টা হলো যদি সেটাই হয়, তো এখন তুমি দেখো যে এই যে নাই হয়ে গেল, নাই হয়ে যাওয়ার কি পরে কি আর কিছু ঘটবে না? নাই হয়ে যাওয়ার পরে একটা ঘটনা ঘটবে। সে ঘটনা হলো এই পাশে তো তখন কি নিরপেক্ষ পরমাণু, এখানে যেটা আছে, যেখানে কিছুই নাই সেখানে কি আছে? নিরপেক্ষ পরমাণু। এই নিরপেক্ষ পরমাণু থেকে কি ইলেকট্রন এই পাশে আসতে পারে না? এখন তুমি বলবা স্যার কেন আসবে? কেন? তো অবশ্যই বলবা, কারণ এই পাশে তো হোলগুলো অবস্থান করছে। ওই হোলগুলো তো ওই ইলেকট্রনকে প্রলুব্ধ করবে যে তোমরা এই পাশে আসো। আবার যখনই এই পাশে ইলেকট্রন পার হলো কিন্তু নিরপেক্ষ পরমাণু থেকে, তাহলে তখন এই পাশে কি ইলেকট্রনে কি হবে? ঘাটতি হবে না? আমরা বলবো ঘাটতি হবে, কিন্তু আমাদের ভাষার বিবরণ হবে যে ইলেকট্রন গুলো অর্থাৎ মুক্ত ইলেকট্রন গুলো এই পাশে পার হলো আর হোলগুলো এই পাশে পার হলো। এই পার হওয়ার পর এখানে একটা বিশেষ এরিয়া তৈরি হলো। খুব ভালো করে এটা খেয়াল করো, বিশেষ একটা এরিয়া তৈরি হলো এই জায়গাটা, এটা একটা বিশেষ এরিয়া। এই যে বিশেষ এরিয়া তৈরি হলো, এই এরিয়াটা এর ভিতরে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে এর মধ্য দিয়ে, ঠিক আছে? এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হবে সেটা সম্পূর্ণরূপে তারা নিয়ন্ত্রণ করবে, এই 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 বারটা। এবং এর মধ্যে বিভব থাকবে, বিভব মানে একটি মানে তোমার যেটা আমরা ভোল্টেজ বলি আর কি, সেটি থাকবে। সেজন্য এটি হলো বিভব বাত প্রাচীর। এখানে যেহেতু চার্জ গুলো নানাভাবে বন্টিত হয় সেজন্য এটার নাম ডিপ্লেশন লেয়ার। আশা করি এই বিভব বা ডিপ্লেশন লেয়ার বিষয়টা আরো ক্লিয়ার হয়েছে। এখন কি হয়, এখন যখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে চায় তখন এই ডিপ্লেশন লেয়ারটা ছোট করতে হয়। ডিপ্লেশন লেয়ার ছোট করা মানে কি? ডিপ্লেশন লেয়ার ছোট করা মানে হলো, মনে করো আমি এই জায়গাতে একটা একটা ছোট্ট জিনিস দেখাই। মনে করো এটা একটা খাল, ঠিক আছে? এটা একটা ছোট খাল, কিন্তু এই পাশে এই তীরের এই পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, তীরের ওপর একটা লোক দাঁড়িয়ে আছে। সে চাচ্ছে এই পাশে পার হয়ে চলে যাবে লাফ দিয়ে, কিন্তু এত বড় গ্যাপ সে লাফ দিয়ে পার হতে পারছে না, পার হতে পারছে না। এখন এখন যদি এই খালটাকে যদি ড্রেনে রূপান্তর করা হয়, অর্থাৎ
আমরা এই খালটা ওমিট করে দিলাম, খালটাকে এবার ড্রেনে বানাই, ড্রেন মানে বোধহয় সরু জিনিস করে দিলাম, এরকম শুরু করে দিলাম, তখন কিন্তু আর কিন্তু পার হওয়াটা সহজ হয়ে যাবে না? হুম। তখন সে লাফ দিলে কিন্তু পার হয়ে যাবে, কিন্তু আগেরটা তো আর পার হতে পারেনি, কারণ আগেরটা পার হতে গেলে ওই যে বললাম সে জাম দেবে, জাম দিলে ওই খালের মধ্যে পড়ে যেত। হ্যাঁ। আর এখন কিন্তু দেখো খাল, এখন কিন্তু এই ড্রেন কিন্তু অনায়াসে পার হয়ে সে চলে যাবে। হুম। এখানে ব্যাপারটা তাই, এই জায়গায় যখন ডিপ্লেশনের লেয়ারটা থাকে তখন এই ডিপ্লেশন লেয়ার কোনোভাবেই তড়িৎ প্রবাহিত হতে দিতে চায় না। তো ডিপ্লেশন লেয়ার কখন তড়িৎ প্রবাহিত হতে দেবে? যখন এই ডিপ্লেশন লেয়ারটা এইরকম ছোট হয়ে যাবে, এইরকম একদম ছোট হয়ে এইরকম হবে। হ্যাঁ, অনেক চিকন। হ্যাঁ, অনেক সরু হয়ে আসবে। হুম। তার মানে ধরো আউটার এই যে ডিপ্লেশন লেয়ারটা যেটা আউটার ছিল সেটা নাই হয়ে যাবে, ছোট এরকম সরু হলে তখন অনায়াসে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে এইটাকে সরু করার জন্য, এটাকে সরু করার জন্য তোমার কিন্তু এখানকার যে শক্তি এটা কিন্তু ব্যয় করতে হবে, এখানকার শক্তি। এই ব্যাটারি থেকে পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ ব্যাটারির থেকে এখানে এসে হিট করবে, এটা হিট করবে, হুম। এখানে এসে যখন হিট করবে তখন এই এই পজিটিভ চার্জ গুলো তখন ওকে চাপ দেবে, ওই ডিপ্লেশন লেয়ারটা এই দিক থেকে চাপে আসবে। আবার এই পাশ থেকে নেগেটিভ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন গুলো আসে এরকম কি করবে, এই জায়গা থেকে চাপ তৈরি করবে, কারণ হ্যাঁ। ইলেকট্রন এখানকার ভেতরের যে মুক্ত ইলেকট্রন গুলো তাকে বিকর্ষণ করবে, আবার এখানকার এই পজিটিভ আয়ন এখানকার ভিতরের হোল গুলোকে কি করবে, বিকর্ষণ করবে, হুম। বিকর্ষণ করে দুই দিক থেকে চাপ দিয়ে, দুই দিক থেকে চাপ দিয়ে যে জিনিসটা এরকম বড় ছিল, যে জিনিসটা এরকম বড় প্রশস্ত ছিল সেটাকে কি করবে, চাপ দিয়ে এরকম ছোট বানায় দিবে। হ্যাঁ। এখন বুঝছো কি ব্যাপারটা? ছিল কিন্তু জি বড়, স্যার। হুম ছিল হুম হুম। কিন্তু বড়। তাহলে দুই ইমরো থেকে যে চাপ হচ্ছে, ইমরো থেকেও চাপ হ্যাঁ। দিচ্ছে, ইমরো থেকেও চাপ দিচ্ছে, এখন জিনিস ছোট হয়ে হুম গেল না, হুম। হ্যাঁ হ্যাঁ। শুরু হয়ে গেল, এরকম জি করে স্যার। ডিপ্লেশন লেয়ারটা শুরু হয়ে যাবে, তখন বিদ্যুৎ প্রবাহ হবে। এর এই যে বৈশিষ্ট্য বললাম, এই বৈশিষ্ট্যের আলোকে এখানে একটা লেখচিত্র এঁকে দেখাচ্ছি তোমার। জি স্যার। লেখচিত্রটা এরকম। ইলেকট্রনিক্স এর পড়াটা কিন্তু একবারে বুঝের পড়া, এটা কিন্তু মুখস্থর পড়া নয়, এটি 9-10 যতটুকু পড়াইছি তোমাকে হয়তো বলছি, এবং এখন তো আরো বলবো, কারণ এটা তো 9-10 এর একটু বড় হবে এখানে পড়াটা। হুম। একেবারে সম্পূর্ণ বুঝে পড়তে হবে, এখানে মুখস্থর এক বিন্দু পরিমাণ কিচ্ছু নাই, খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে বুঝে পড়া। এই যে লেখচিত্র আমি আঁকালাম, এই লেখচিত্রে যদি এই দিকে হলো তোমার দুই দিকে দুইটা মান নেব, তো সেই দুটা মান কি, এদিকে নিলাম ভোল্টেজ আর এদিকে নিলাম হলো প্রবাহ। হুম। তো প্রথম দিকে আমার মনে হয় একটু উল্টো হলো, এদিকে দেব ভোল্টেজ আর এদিকে দেব প্রবাহ, কারণ এখানে ভোল্টেজটা স্বাধীন রাশি, প্রবাহ হলো অধীন রাশি। ঠিক আছে? তোমার মনে আছে কি, প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক, সমানুপাতিক, হ্যাঁ। তাহলে এখানে এখানে হচ্ছে স্বাধীন প্রবাহ কোনটা? মাত্রাই স্বাধীন, আর বিভব পার্থক্য হচ্ছে অধীন না, রাশি। উল্টা হলো। আমি হ্যাঁ। আবার লিখতেছি, আমি আবার লিখতেছি প্রবাহ মাত্রা বিভব আচ্ছা, হ্যাঁ, প্রবাহ পার্থক্যের, মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক, তাই তো? পার্থক্যের সমানুপাতিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈশা, তাহলে বিভব পার্থক্য। ঈশা সমানুপাতিক তার প্যারেন্টস অনুসারে, হ্যাঁ। কিন্তু প্যারেন্টস কখনো কিন্তু ঈশা অনুসারে সমানুপাতিক হবে না। হুম হুম হুম। জি পিতামাতা, স্যার। পিতামাতা যেমন হবে তার সন্তান তেমন হবে, এটা মানে প্রফেশন, মানে এই যে সমানুপাতিক সম্পর্ক দেওয়া যায়। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তো ইউ আর এ ফাংশন অফ ইউর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার ফাংশন, কারণ তোমার পিতা, তোমার বিষয়টা ডিপেন্ড করবে তোমার পিতামাতার উপর। হুম। এটা এই সমানুপাতিক সম্পর্কটা আসে ফাংশন থেকে, এটা আমরা ইন্টারে শিখছি তো এরকম। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু যদি লেখা হয় যে 2x, তার মানে এক্স এর যে কোনো মানের জন্য 2x এর মান কিন্তু একটা সুনির্দিষ্ট মান আসবে।
তার মানে এক্স হলো একটি স্বাধীন রাশি, যেটা যে কোনো মান নিতে পারে, কিন্তু 2x টা কিন্তু স্বাধীন না। 2x টা হলো অধীন রাশি, সেটা এক্স এর মানের উপর নির্ভর করে। যা হোক, তাহলে স্বাধীন রাশিটা এক্স অক্ষের দিকে আর অধীন রাশিটা ওয়াই অক্ষের দিকে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা আইটাকে ধরবো হলো ওয়াই অক্ষের দিকে। এটি তখন লেখচিত্রটা এরকম হবে, কিছু দূর এরকম এরকম টাইপের হয়ে ওপর দিকে উঠবে। তাহলে এখন তুমি নিজে দেখো একটা জিনিস, এই যে এতটুকু পরিমাণে যে ভোল্টেজ আমি ব্যয় হলো, কিন্তু অথচ কারেন্ট পাচ্ছি না। তাহলে আমাদের বিজ্ঞানী ওহম কি বলছে? ওহম বলছে যে বিদ্যুৎ প্রবাহ তার বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে মানে বিদ্যুৎ প্রবাহ সেখানে বিভব প্রয়োগ করলেই কিন্তু প্রবাহ পাওয়া যাবে, কিন্তু কিছু বিভব এখানে ব্যবহার হচ্ছে। সেটি কেন ব্যবহার হচ্ছে? এই যে ডিপ্লেশন লেয়ারটাকে ছোট করার জন্য, এই লেয়ারটা ছোট করার জন্য এইটুকু বিভব ব্যবহার হচ্ছে। এই যে এইটুকু, হ্যাঁ এইটুকু বিভব ব্যবহার, তো সেটি 0.5 ভোল্ট হতে পারে। এই 0.5 ভোল্ট পর্যন্ত কোনো কারেন্ট পাওয়া যাবে না, 0.5 ভোল্টের পর থেকে কারেন্ট পাওয়া যাবে। এটি হলো তোমার এখানকার মূল কথা, ঠিক আছে? এটি এখানকার মূল কথা। জি স্যার। তো তারপরে এখানে যে কারেন্টটা পাওয়া যাবে, মোটামুটি ভোল্টেজের সাথে কারেন্ট প্রবাহ বাড়বে, এবং এটি কিন্তু একেবারেই তোমার ওহমের সূত্র যেটা, সেটা কিন্তু পুরোপুরি অনুসরণ করবে না। অর্থাৎ বিভব বাড়লে প্রবাহ বাড়বে, সেটি বাড়বে, কিন্তু মানে সমানুপাতিক হারে, কিন্তু পুরোপুরি একটা নির্দিষ্ট, ও আচ্ছা, হ্যাঁ সমানুপাতিক হারে হবে না তখন। এটা আমি নিজেরাও পড়ছি। এটি মানে লেখচিত্রটা সমানুপাতিক হলে লেখচিত্রটা হতো এরকম, এরকম মূল বিন্দুগামী হতে হবে। সমানুপাতিকের লেখচিত্র হবে মূল বিন্দুগামী, কিন্তু এটা মূল বিন্দুগামী না, এটা লেখচিত্র এরকম টাইপের হয়। তুমি বইয়ে তো দেখবা এরকম টাইপের, এরকম করে কিছু দূর যায় ইনকা এরকম উঠে গেছে, তাহলে উপর দিকে উঠে গেল। বাট হ্যাঁ, এটি তো সমানুপাতিক হলে তো এরকম হতো না। জি স্যার। যাই হোক, মানে এটা বোঝানো হয় এইভাবে, এই যে মানে এই যত বিভব বাড়ানো হবে, কোনো একটা পর্যায়ে ডিপ্লেশন লেয়ারের বাধাটা আর তেমন থাকে না, প্রবাহটা অনর্গল হতে থাকে। ঠিক আছে, একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত এই বিভব বাধাটা থাকে, সে কারণের জন্য লেখচিত্রটা এরকম হয়। আমার মনে হয় যে তোমার পি টাইপের এই আমি যে এখন এতক্ষণ ধরে যা পড়ালাম, সেটি হলো সম্মুখী ঝোঁক বা ফরওয়ার্ড বায়াস নিয়ে পড়ালাম। তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা পিএন জাংশনের পি টাইপকে সিস্টেমের কি ধনাত্মকের সাথে, এন টাইপকে নেগেটিভের সাথে, ঋণাত্মকের সাথে সংযুক্ত করে এখানে যে মানে জাংশনটি পাচ্ছি, সেটি হলো তোমার পিএন জাংশন। এখন এই পিএন জাংশনে আমরা যখনই এইভাবে সংযোগ দিচ্ছি, তখন ডিপ্লেশন লেয়ারটা দুই পাশের মানে তোমার হলো কি, এই পাশে ধনাত্মক চার্জের প্রভাবে হোলগুলো, এই পাশে ঋণাত্মক চার্জের প্রভাবে মুক্ত ইলেকট্রনগুলোতে চাপ তৈরি হয়ে ডিপ্লেশন লেয়ারটি ছোট হয়ে আসে, এবং এক পর্যায়ে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। এ ধরনের সংযোগ অবস্থাকে বলা হয় তোমার কি সম্মুখী ঝোঁক। তা আমার মনে হয় তুমি সম্মুখী ঝোঁকের উপর মোটামুটি একটি ধারণা পেলে। এখন আমার মনে হয় বইটা পড়ে দেখা উচিত।